সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ করিম, অ্যাসাইনমেন্ট এডিটর, দেশকাল নিউজ। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা। মহান শহীদ দিবস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জাতির। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ বা দু একদিন আগে। সালাউদ্দিন, ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশের কি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি। নতুন 2 মেট্রো রেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি। শহীদ মিনারে মোনাজাত এবারই প্রথম নয়। শহীদ মিনারে রুমিন ফারহানাকে ফুল দিতে বাধা। আমার দেশ, ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই। শ্রদ্ধা ভালোবাসায় মহান ভাষা শহীদদের স্মরণ। প্রথা ভেঙে ভাষা শহীদদের জন্য প্রধানমন্ত্রীর দোয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদের প্রথম অধিবেশন। ঈদের আগে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে শুরু হবে মন্ত্রিসভার বৈঠকের পর ডক্টর মাহদি আমিন। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের শোডাউন। রাষ্ট্রীয় আচার হিসেবে শহীদ মিনারে এসেছে সাংবাদিকদের জামায়াত আমির। দৈনিক ইত্তেফাক, ঈদের আগে কিছু ইমাম, খতিব সম্মানী ভাতা পাবেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত। মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর আবেদন পর্যালোচনা করবে জাতিসংঘ। আদালত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর 15% শুল্ক বসালেন ট্রাম্প। সমকাল, চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। সংরক্ষিত নারী আসনেও এক পরিবারে এক প্রার্থী নীতি বিএনপির। জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। যুগান্তর, দেশজুড়ে পরিবহন সেক্টরে প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি। বাবার পথে হাঁটছেন তারেক রহমান। 21কে পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়। মানব জমিন, ছুটির দিনে তেজগাঁ কার্যালয়ে প্রথম অফিস প্রধানমন্ত্রীর। ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার। আলোচনায় বিএনপির অর্ধশতাধিক নারী নেত্রী। কালের কণ্ঠ, স্বপ্নে প্রত্যয়ে ভাষা শহীদ স্মরণ। সম্ভাবনা অনিশ্চয়তার রপ্তানি। ভেজাল উপাদানের তৈরি মাদকে নতুন আতঙ্ক। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা সেতুমন্ত্রীর, জামায়াতের বিবৃতি। রোজায় বহু পণ্যের দাম দ্বিগুণ। কালবেলা, প্রথম সংসদ অধিবেশন বসতে পারে 12 মার্চ। 21-এর চেতনায় মানবিক গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। বিতর্কিত প্রকল্পে 100 কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ। ডক্টর ইউনূস যমুনা ছাড়তে পারেন চলতি মাসে। দৈনিক ইনকিলাব, বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ। প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ। পুরনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে টুকুর বিরূপ মন্তব্যে তুমুল সমালোচনা। তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে, টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ। বাংলাদেশ প্রতিদিন, শুরুতেই 2 পরীক্ষায় সরকার। বাজার মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে, চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা উচিত। পোশাক খাতে কিছুটা স্বস্তি। রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি, শহীদ মিনারে জামাত আমির। দেশ রূপান্তর, সুবিধাভোগী পুলিশের সন্ধানে পুলিশ। নবজাগরণের নতুন 21-এ। নয়া দিগন্ত, সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে জটিলতা। শহীদ মিনারে জনস্রোত, দোয়া, বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ। বণিক বার্তা, নগদে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে 10 থেকে 12 মার্চের মধ্যে। দ্য ডেইলি স্টার,
Uncertainties loom over Dhaka's trade prospects, US tariff turmoil. Daily Observer. Parliament may convene by March 12, সালাউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। মাসুদ ভাই, আজকের সংবাদপত্রগুলো একদম সংবাদ জুড়ে আছে আপনার শহীদ দিবস অর্থাৎ ভাষা শহীদদের যে বিনম্র শ্রদ্ধার সাথে জাতির স্মরণ, প্রধানমন্ত্রী, বিরোধী দল সহ সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা, সেই বিষয়টি আসছে। পাশাপাশি সংসদ অধিবেশন কবে নাগাদ বসতে পারে সেই একটা বিষয় আসছে। এছাড়া নতুন সরকার যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে তার মধ্যে শুরুতে যে দুইটা চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, বাজার এবং আইনশৃঙ্খলা, এই বিষয়গুলো আসছে। এছাড়া আরও বেশ কিছু সংবাদ আসছে, সেগুলো আমরা পর্যালোচনা করব, আপনার সাথে আপনার বক্তব্য শুনবো। তো শুরুটা আমরা করতে চাই ভাষা শহীদদের যে স্মরণ করা হলো বিনম্র শ্রদ্ধা জাতি, সেই শোক দিবসটি দিয়ে। ধন্যবাদ আপনাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে সালাম, রফিক, বরকত, জব্বার মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য যে আত্মত্যাগ করেছিলেন, যে শহীদ হয়েছিলেন, সেই রক্তের পথ বেয়েই আমরা বাঙালি জাতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে, নিজস্বতাটাকে তুলে ধরার যে মন্ত্র আমরা শিখেছিলাম, সেখান থেকে একটা স্লোগান উত্থিত হয়েছিল, 21 মানেই মাথা নত না করা। এবং তারই পথ বেয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, অর্থাৎ স্বাধীনতার মূল মন্ত্র আমরা ভাষা আন্দোলনের মাধ্যমেই শিখেছিলাম। সেই কারণে দিন যতই যাচ্ছে ভাষা আন্দোলনের চেতনা এবং মূল্যবোধের কোনো পরিবর্তন হচ্ছে না, বরং বাড়ছে। আপনি জানেন যে 1999 সালের এই 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হয়েছে। সুতরাং 21শে ফেব্রুয়ারি এখন আর শুধু বাঙালির ভাষার আন্দোলনের সীমিত না, পৃথিবীব্যাপী যত ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকের মাতৃভাষা রক্ষার আন্দোলন। এবং এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর বহু মাতৃভাষা, বিশেষ করে যারা ছোট রাষ্ট্র, মানে ছোট জাতি গোষ্ঠী, তাদের মাতৃভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো 21শে ফেব্রুয়ারিতে ঘিরে সারা বিশ্বে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে জাতিসংঘের ইউনেস্কোর মাধ্যমে, সেইটার মাধ্যমে কিন্তু সেই ভাষাগুলিকে সুরক্ষিত করা, তার সংস্কৃতিকে সুরক্ষিত করা, তার জীবনযাপনকে নতুনভাবে উজ্জীবিত করার একটা মূল মন্ত্র এখানে আসছে। সুতরাং দেখা যাচ্ছে যে একটা মাতৃভাষার আন্দোলন, এটা একটা সামগ্রিক আন্দোলনের রূপ নিয়েছে, স্বকীয়তাকে, বৈচিত্র্যকে তুলে ধরার জন্য। মানে একটা সোসাইটি শুধু তার, আমি বলবো যে একক কোনো পরিচয় বেড়ে ওঠে না, তার সাংস্কৃতিক যে বৈচিত্র্যের মধ্যেই তার সৌন্দর্য। এখন যদি বহু ভাষাভাষী কোনো একটা জাতি থাকে, তাহলে প্রত্যেকটা ভাষারই গুরুত্ব রয়েছে। 1952 সালে বা 47 সালে যখন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রাষ্ট্র বিভক্ত হয়েছিল, মুসলমান এবং হিন্দু, সেই হিসেবে ভারত এবং পাকিস্তান, তখন আমরা ভেবেছিলাম যে পাকিস্তান রাষ্ট্রটা মুসলমান রাষ্ট্র হিসেবে বৈষম্য হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময়কার শাসক গোষ্ঠী তারা বলেছিল যে উর্দুই হবে বাংলাদেশে সমস্ত পাকিস্তানের একটা রাষ্ট্রভাষা। এবং ভাষার জন্য যে এই যে নিজেদের আত্মত্যাগ, শহীদ হওয়া, এই যে বিরল দৃষ্টান্ত আমাদের, এটা বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত। এর আগে কখনো এমন আন্দোলন পৃথিবী দেখে নাই। এবং এটা ভাষা শুধু না, সেটা তার নিজস্বতার আন্দোলন, যেখানে শুধুমাত্র একটা জাতির মধ্যে একটা জাতি থাকবে তা নয়, জাতির ভেতরে নানা আইডেন্টিটির মানুষ থাকতে পারে। যেমন আমাদের দেশটা একটা বাংলাদেশ, এটার মধ্যে নানা রকম ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অন্যান্য ভাষাভাষীর লোক আছে, প্রত্যেকের স্বাতন্ত্র্য রক্ষা করা এখন প্রত্যেকের একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ইউনেস্কোর, যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করার দিবস হিসেবে ঘোষণা করার পর। এটা শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বেই এটা এখন একটা প্রমাণিত সত্য হলো যে মাতৃভাষাই হইল তার শিশুর প্রথম উপকরণ, যেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে জীবন যাপন শিক্ষা গ্রহণ করবে। মাঝে একটু অন্য বিষয় যাই, আমাদের জাতির অপেক্ষার পালা শেষ হতে চলল বলা যায়। বহুকাঙ্ক্ষিত যে সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, এবং সেই সংসদ 12 মার্চ বা এর দু একদিন আগে বসতে যাচ্ছে, এমনই তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো এই সংসদকে ঘিরে জাতির অনেক প্রত্যাশা। ধন্যবাদ। আমাদের দেশে প্রায় 18 মাসের মতো অন্তর্বর্তী সরকার অতিবাহিত করার পরে একটা গণতান্ত্রিক ট্রানজিশন হয়েছে, এবং
যতটা যেমন আশঙ্কা করা হয়েছিল যে এখানে প্রচুর রক্তপাত হতে পারে বা সহিংসতা হতে পারে, সেরকম কিছু হয় নাই। মোটামুটি শান্তিপূর্ণভাবেই স্বাধীনভাবেই দেশের মানুষ হয়তো ভোট দিয়েছে এবং এই ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি এবং একটা শক্তিশালী বিরোধী দলও পাওয়া গেছে। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা বাংলাদেশের মতো সংসদীয় গণতন্ত্রের দেশে গণতন্ত্রের চর্চা সংসদের ভিত্তিতেই হতে হবে। সেই হিসেবে সালাউদ্দিন সাহেব বললেন যে ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সরকারও গঠিত হয়েছে, এখন পার্লামেন্টের অধিবেশনগুলি বসবে এবং সেখানে তারা নানা রকম আইন প্রণয়ন করবে, নানা বিষয়ে তারা ডিবেট করবে এবং সংসদ ভিত্তিক মানে সংসদীয় গণতন্ত্রের একটা চর্চা আমাদের দেশে হবে, সেটাই আমাদের প্রত্যাশা। এখন আমাদের বক্তব্য হলো যে গণতন্ত্র জিনিসটা কিন্তু শুধুমাত্র নির্বাচনেই না, এটা আমাদের সব দেশের মানুষের গণতন্ত্রের যদি সার্বজনীন সংজ্ঞা দেখেন তাহলে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ জনগণই তার মূল কেন্দ্রে থাকবেন। এটা জনগণের ভার্ডিক্ট বোঝানোর জন্য একটা মেজরিটির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটা সরকার হয়, একটা বিরোধী দল হয়। কিন্তু আমি বলবো যে এই গণতন্ত্রের জন্য অন্যতম প্রধান প্রধান উপাদান প্রত্যেকটা কিন্তু সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। একটা হলো সুশাসন নিশ্চিত করা, আমাদের সমাজে এই যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, এই সমস্ত কথাবার্তা যেগুলি আছে সেগুলি দূর করা, যেমন এই তারেক রহমানের সরকারের একটা বড় চ্যালেঞ্জ আকারে দেখা দিয়েছে। সেটার ব্যাপারে হয়তো পার্লামেন্টে আমরা আশা করব যে নানা রকম বিতর্ক হবে। যদিও সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা একটা 180 দিনের হানিমুন পিরিয়ড ঘোষণা করেছে, এটা সাধারণত নতুন সরকারের ক্ষেত্রে 100 দিনের কি বলা হয়, কিন্তু তারেক রহমান সাহেব একটু বাড়িয়ে 6 মাসের মতো 180 দিন কি টাইম দিয়েছেন যে প্রায়োরিটিগুলি সমস্যাগুলি সমাধান করা যায় এবং প্রত্যেকটা মন্ত্রণালয় প্রায়োরিটি লিস্ট করবে। কিন্তু আমার কথা হলো যে 180 দিন কাজগুলি কিভাবে করছে সেগুলি মনিটর করা বিরোধী দলের দায়িত্ব এবং সেগুলির উপর সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়। তারপরে আছে আমাদের দেশে আপনি যে কথাটা বললেন পত্রিকায়ও আসছে, যেটা বিরাট চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোজার মাস, আপনি ক্রাইম রিপোর্ট করলে আপনি জানেন যে কী পরিমাণ চাঁদাবাজি রোজার মাসে ঈদের আগে নানা শ্রেণীর থেকে যে গুন্ডা পান্ডারা করে এবং সেগুলির সাথে আইন শৃঙ্খলা বাহিনীও মাঝে মাঝে জড়িত হয়ে যায়। তো এই জিনিসগুলি এখন একটা নতুন বাংলাদেশে প্রত্যাশিত নয়, তাই সেই ব্যাপারে সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তার নিজের দলকে, মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের দলকে বড়ভাবে সংযত করতে হবে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ একটা বড় দলের ক্ষেত্রে। মাসুদ ভাই, আমি এই নয়া দিগন্তের যে সংবাদ, সেটা হচ্ছে সংসদের প্রথম অধিবেশন, যেটা আমরা সংসদ অধিবেশন আছি, সভাপতি নিয়ে জটিলতা। এখানে কিছু বিষয় নিয়ে আসছি যে স্পিকার পদত্যাগ করে আত্মগোপনে ডেপুটি স্পিকার জেলে। সংবিধানে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ যেতে পারেন রাষ্ট্রপতি। উচ্চকক্ষ যেভাবেই গঠন হোক, দুকক্ষেই ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ আসন অনুপাতে স্থায়ী কমিটির সভাপতিও পাবে বিরোধী দল। সুরেন, ধন্যবাদ। আপনি ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন। যেহেতু বিদায়ী স্পিকার সাধারণত প্রথম অধিবেশনটা সভাপতিত্ব করেন এবং উনি একটা স্পিকার নির্বাচনের যেটা করে সরকার দল, সেখান থেকে স্পিকারকে দেওয়া হয়। তো এখানে একটা রেফারেন্স অবশ্যই কোর্টের কাছে চাওয়া হবে, এটা উনি ঠিকই বলেছেন। কারণ যে যখনই আমরা আইনের জন্য, সংবিধানের জন্য ব্যাখ্যায় আটকে যাই, তখনই সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হয়ে থাকে, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে কথাগুলি এখানে উচ্চ কক্ষ এবং অন্যান্য প্রসঙ্গে বলা হয়েছে সেটা কিন্তু সংবিধান সংশোধনের আগে হচ্ছে না। সুতরাং আপনি এই ব্যাপারে আমরা যে উচ্চ কক্ষ গঠন করব বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু সংবিধানের সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধন করতে হলে বিএনপির ইচ্ছাটা একটা মাস্ট। কারণ বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, সেটা কেবল বিএনপিরই আছে, যেখানে 200 আসন দরকার, সেখানে 214টা আসন আছে। সুতরাং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যেটা চাইবে সেটাই এখানে হবে, এটা মানে বাস্তবতা। কিন্তু এটাও ঠিক যে জনগণের প্রত্যাশার সঙ্গে বিএনপিকে মিলে চলতে হবে। জনগণ যেটা প্রত্যাশা করে সেই ব্যাপারে তাদের এটা জানা আছে। সুতরাং জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি জাতীয় সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় এবং সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের রূপরেখাটা কি হবে, বিরোধী দল উচ্চকক্ষে নিম্নকক্ষে কে হবে এবং সেখানে পিআর পদ্ধতি কাজ করবে নাকি ইন্ডিয়ার মতো ওই রাষ্ট্রপতির 12 জন, যেমন ভারতের রাষ্ট্রপতি 12 জন দিতে পারেন, বাকিগুলি দলীয় ভিত্তিতে হয়। আমেরিকায় সরাসরি উচ্চকক্ষ নির্বাচিত হয় জনগণের ভোটে সিনেটে, ইংল্যান্ডেও ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। আমাদের এখানে কি হবে সেটা কিন্তু পার্লামেন্টে এই বিষয়ে ডিবেট হইতে পারে, ফার্দার ডিবেট হইতে পারে। তো আমরা এখনই এই ব্যাপারে কোনো কনক্লুশন যেতে চাই না। যেটা
আলোচনা এসেছে সেটা হইল এই যে সমঝোতা কমিটি যেটা আগে আলাপ আলোচনা করেছিল তার ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে, কিন্তু এটা ফ্রেশ আলোচনা পার্লামেন্টে হবে বলে আমি মনে করি। কারণ এটার এখতিয়ার হইল সংসদের, এবং সংসদ এমন কোনো আইন করতে পারবে না যেটা বাংলাদেশের জাতীয় সংসদের মানে বাংলাদেশের সংবিধানের স্পিরিটের মৌলিক স্পিরিটের বিপক্ষে যায়, এবং সেরকম কোনো আইন করলে আদালতে কেউ চ্যালেঞ্জ করলে সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমাদের সংবিধানে ইতিমধ্যেই আছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আবার ফার্দার গণভোটেও যাইতে হইতে পারে যদি বড় ধরনের কোনো পরিবর্তন সংবিধানে আনা হয়। তা আমি মনে করি যে এইসব বিষয়গুলি, অমীমাংসিত বিষয়গুলি নিয়ে জাতীয় সংসদ যে বসতেছে 12 তারিখে, যেটা বলছেন সালাউদ্দিন সাহেব, এটা ঈদের আগেই বসতেছে। সুতরাং সেখানে আরও আলাপ আলোচনা হবে এবং সংসদ সদস্যরা তাদের বক্তব্যগুলি দেবেন, জাতির সামনে উপস্থাপন করবেন, বাংলাদেশের মানুষ সেগুলি দেখবে, এবং যেটা সবচেয়ে যুক্তিগ্রাহ্য এবং যেটা আমাদের দেশের জন্য সুইট করে সেগুলি তারা গ্রহণ করবেন। যদি এক্ষেত্রে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয় সেক্ষেত্রে আবার গণভোটের আয়োজন করা যেতে পারে। তো আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রের যে চর্চা নতুন করে শুরু হলো, এটা বাংলাদেশের জন্য শুভ সূচনা, এবং এটা একটা জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করবে, যে সমাজে জনগণ যেটা চায়, রাষ্ট্রকে, সরকারকে, সংসদকে সেই অ্যাসপিরেশনের সাথে মিল রেখে অগ্রসর হতে হবে। কারণ একটা দেশ শুধু অবকাঠামোগত উন্নয়ন এই সমস্ত করলেই হয় না, তার জন্যে একটা মানুষের চাওয়া পাওয়ার সাথেও সঙ্গতি রাখতে হয়। এটা যদি সঙ্গতি আপনারা রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নতিও হবে, মানুষের কর্মসংস্থানের সৃষ্টিও হবে। কারণ আমাদের দেশে একটা বিরাট সমস্যা বেকারত্ব। এই যে অর্থনীতির কথা বলছে, সূচক সব নিম্নমুখী, তো সূচক যদি আপনি বাড়াইতে হয় তো জনগণকে সেখানে সম্পৃক্ত করতে হবে। জনগণকে কিভাবে সম্পৃক্ত করবেন সেখানে সরকারের যে মানে সরকারি দলের মানে বিএনপির ম্যানিফেস্টো আছে, পলিসি আছে, এবং প্রাইম মিনিস্টার নিজে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার সেই প্ল্যানের 180 দিনের কর্মসূচি যদি আমরা দেখি, 180 দিন পরে আমরা সেই ব্যাপারে আলোচনা সমালোচনা আবার করব যে আপনি তার প্ল্যান থেকে কতটা প্ল্যানের মধ্যে আছেন, কতটা সরে গেছেন। সাধারণত হানিমুন পিরিয়ডে সরকারগুলি একটু প্রোঅ্যাক্টিভ থাকে, পরে ধীরে ধীরে সেগুলি নিস্তেজ হয়ে যায়। যেমন অন্তর্বর্তী সরকারের যখন উপদেষ্টারা আসছে, আপনার মনে আছে যে কোনো কোনো উপদেষ্টা ভোর 4টার সময় বিভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু পরে তো স্বরাষ্ট্রমন্ত্রী থানাগুলোতে ঘুরছে, সকাল সকাল চলে গেছে, কিন্তু পরবর্তী সেটা কিন্তু তারা অব্যাহত রাখতে পারেনি। তো আমরা বলে করি যে ইটস এ গুড স্টার্ট যে ওনারা বন্ধের দিনে অফিস করেছেন প্রাইম মিনিস্টার, এবং উনি নানা রকম তৎপরতা সচিবালয়ে নিজে গিয়েছেন। আমি মনে করি যে এটার সাকসেসটা প্রাইম মিনিস্টার নির্ভর করবে তার দলের মন্ত্রীরা এবং আমলাতন্ত্র তাকে কতটা সহযোগিতা করে তার উপর। তো সেই ব্যাপারে যখন এখন রাষ্ট্রের প্রধান যখন চায় তখন অন্যরাও করতে বাধ্য। এটা যদি না করে তাহলে 180 দিন পরে নিশ্চয়ই উনি রিসা বলেও যেতে পারেন। সুতরাং আমি মনে করি যে একটা বহুদিনের চেষ্টার বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং এই ক্ষমতাটা যাতে মানে মানুষের উপকারে লাগে সেই ব্যাপারে তার দলের প্রত্যেকটা মন্ত্রী এবং তার জোটের প্রত্যেকটা মন্ত্রী এবং এখনকার যে আমলাতন্ত্র সেই আমলাতন্ত্র তাকে সহযোগিতা করা উচিত, সেটা তাদের জাতীয় দায়িত্ব। মাসবে, আপনি আপনার কথা চ্যালেঞ্জের বিষয়টা আপনি নিয়ে আসছেন, বলে গেলেন যে বাংলাদেশ প্রতিদিনও যে নিউজটি করেছে, শুরুতে 2 পরীক্ষার সরকার, বাজার মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে, চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। পাশাপাশি আরেকটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রীর এক কথাকে ঘিরে চাঁদাবাজির ঘটনা নিয়ে মত বিমত সমালোচনা অনেক কিছু হচ্ছে, এবং যুগান্তর যে নিউজটা করেছে যে দেশজুড়ে পরিবহন সেক্টরের প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি। এখানে যে বিষয়টা নিয়ে আসে, চাঁদাবাজি নেই আমি এই কথা বলিনি, আমি বলেছি একটা হলো চাঁদা, আরেকটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছো না সড়ক পরিবহন মন্ত্রী। এখানে আরও কিছু বিষয় আসছে, যেমন ডিজিটাল লেনদেন ও জবাবদিহি না থাকলে কখনো বন্ধ হবে না চাঁদাবাজি, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। মহাসড়ক নয়, এখন টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি হচ্ছে। অ্যাডিশনাল আইজিপি, হাইওয়ে পুলিশ ব্যবস্থাপনা খরচ বাবদ সমঝোতার ভিত্তিতে কিছু টাকা নিয়ে থাকে, দাবি সড়ক পরিবহন মালিক সমিতির। এই চাঁদা সেদিনই বন্ধ হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। অর্থাৎ এই চাঁদাবাজি এই একদম নতুন কোনো বিষয় নয়, সবকিছু। কিন্তু যারাই ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি চাঁদাবাজি বন্ধের ব্যাপক প্রতিশ্রুতি থাকে, আয়োজন থাকে, তারপর ওই জায়গাটা থেকে মানুষের মুক্তি হয় না। অবশ্যই আমি প্রথমত মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন যে চাঁদাবাজি যেটা স্বেচ্ছায় সমিতিগুলি গ্রহণ করে,
সমিতির নামে, সেইগুলি মালিক সমিতি হোক আর শ্রমিক সমিতি হোক, সেটা চাঁদাবাজি না, সেটা স্বেচ্ছায় দিচ্ছে। আমি এই ছবি নিয়ে ওনার এই মতের সাথে একমত হচ্ছি না। কারণ এটা এমনভাবে স্ট্রাকচারটা করা হচ্ছে, যেভাবে আদায় করা হচ্ছে, এটা জোরপূর্বক না বলার কোনো সুযোগ নাই। কারণ এটা স্বেচ্ছায় কেউ কাউকে চাঁদা দিয়ে যাচ্ছে, এটা ঠিক না। কারণ এটা যদি সে না দেয়, তাহলে তো সে পরিবহন মালিক সমিতিতে থাকতে পারবে না, সে পরিবহন চালাইতে পারবে না, শ্রমিকদের করতে পারবে না। সুতরাং এটা একটা বড় চাঁদাবাজি। কারণ এটা এই ধরনের চাঁদা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হয়েছে কিনা, তার কি জবাবদিহিতা আছে, এটা কি রাষ্ট্রের দ্বারা অনুমোদিত কিনা। সুতরাং আমি মনে করি এটার কোনো জবাবদিহিতা নেই, এটাও একটা চাঁদাবাজি। এবং চাঁদাবাজির নানা রকম ধরনের এটা একটা অন্যতম ধরন। আমি মনে করি যে চাঁদাবাজি বন্ধ করার জন্যে সরকারের যে বদ্ধ পরিকল্পনা এবং বিএনপির ব্যাপারে মানুষের একটা যে ধারণা, সেই ধারণাটা পরিবর্তন করার জন্য এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে বরং চাঁদাবাজি বন্ধ করার জন্য নানা রকম কি উপায় আছে, সেই উপায়গুলি অবলম্বন করা দরকার। এবং আপনি যে চ্যালেঞ্জের কথাটা বললেন যে দ্রব্যমূল্য, আমি তো মনে করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা একটা যেমন প্রাইম মিনিস্টার যেটা বললেন তার প্রথম সংবাদ সম্মেলনে, উনি বললেন যে তার একটা উদ্দেশ্য হলো একটা গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা। অর্থাৎ গণতান্ত্রিক অর্থনীতির মানে হইল যে কোনো গোষ্ঠী বিশেষের হাতে অর্থনীতি নিয়ন্ত্রিত হবে না, সিন্ডিকেট হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে রমজান মাসে, পবিত্র রমজান মাসে তারা এমনভাবে সিন্ডিকেট চালু করেছে যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। সুতরাং তারা প্রাইম মিনিস্টারের বক্তব্যকে তোয়াক্কা করছে না। যখন তারা তোয়াক্কা করছে না, এই সিন্ডিকেট, তার বিরুদ্ধে একটা কঠোর অ্যাকশনে যাওয়া, আইনগত পদক্ষেপ গ্রহণ করা, এটাই সরকারের নিজের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব। তো আমি মনে করি এই সিন্ডিকেটের হাত এত লম্বা হওয়া উচিত না, যেখানে সরকার প্রধান বলেছেন যে এইভাবে এই সিন্ডিকেট করা যাবে না এবং উনি এটা টলারেটও করবেন না, সেখানে ওনাকে চ্যালেঞ্জ করে জিনিসপত্রের দাম রোজার মাসে, পবিত্র রমজান মাসে বৃদ্ধি করে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এটা কিন্তু দুঃসাহস। তো আমি মনে করি সরকার মাত্র বসেছে, তাকে আমরা হয়তো একটু সময় দেখব যে তারা বসে তারা কারবার শুরু করুক। অন্তত 180 দিন পর্যন্ত তারা হয়তো গুছ গাছে কিছুটা, এবং তাদের অ্যাকশনটা বোঝা যাবে। কিন্তু বোঝারও তো বিষয় আছে। হ্যাঁ, তো 6টা মাস হয়তো ওনারা তো এখন ঠিকমতো দায়িত্বটা বুঝে উঠতে পারেন নাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক অভিজ্ঞ লোকজনকে মন্ত্রী দেওয়া হয়েছে, যাতে যারা পূর্বে থেকেই জিনিসগুলি জানেন, সেটা একটা দিক আছে। বা যারা নতুন তুলনামূলকভাবে, যেমন এই যে মাননীয় মন্ত্রী রবিউল সাহেব বললেন যে এটা চাঁদা না, সেটা ওনার, আমি জানি না ওনার অজ্ঞতা কিনা, কিন্তু আমি মনে করি যে ওনার এই বক্তব্যের সাথে অধিকাংশ মানুষ একমত হবেন না যে পরিবহন সেক্টরে এইভাবে চাঁদা। শুধু পরিবহন সেক্টর না, প্রতিটা সেক্টরে, ফুটপাত থেকে শুরু করে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে এই চাঁদাবাজি, সিন্ডিকেট তৈরি করা, অর্থনীতিটাকে যেভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে যেভাবে ব্যাহত করা হচ্ছে, তার ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। যদি না গ্রহণ করতে পারে, জনগণের প্রত্যাশা পূরণ হবে না। একটা জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করা হইল একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। এটা তো আর আগের সরকার না যে একটা নির্বাচন ছাড়াই গণতান্ত্রিক সরকার বলে দাবি করেছে। তো এখানে এটা আমরা মনে করি না। তো এখানে সরকারের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ একই সঙ্গে দেখা দিয়েছে। একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি যে বিভাগে কাজ করেন, পুলিশ বিভাগের মনোবল বৃদ্ধি করা, তাদের যে দায়িত্ব সম্পর্কে, আইনগত দায়িত্ব সম্বন্ধে সজাগ করা এবং তাদেরকে উপযুক্ত কাজে গ্রহণ করা, এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দও যাতে আইন শৃঙ্খলা বাহিনীর আইনের উপরে হস্তক্ষেপ না করেন। বিশেষ করে মন্ত্রী, এমপি এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ, এরা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেয় না। সেই জায়গায় কিন্তু রাজনৈতিকভাবেও সরকারের দেখার দায়িত্ব আছে। হিস্ট্রি যেটা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কিছু হয়। তারপরে আপনার দেখা যাচ্ছে যে দুর্নীতি, অনিয়ম ব্যবস্থাপনা, এটা স্কুল কমিটি, এই কমিটি, সেই কমিটি, সব জায়গায় দেখা যাচ্ছে যে দলীয় লোকজন নানা রকম অনিয়ম অব্যবস্থাপনার সুযোগ, এবং এতে করে নানা ক্ষেত্রে দুর্নীতিটা ডালপালা মেলে। এবং বিশেষ করে এই যে সংস্কার প্রস্তাবগুলি আছে, তার মধ্যে একটা বড় প্রস্তাব আছে হলো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করা। দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন এক চোখা নীতি অবলম্বন করে। যদি প্রিভিয়াস সরকার, আগের লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু তাদের লোকজন তো আর এখন এসে দুর্নীতি করছে না। এখন দুর্নীতি করবে যারা ক্ষমতাসীন, তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই দুর্নীতি দমন কমিশনকে সেই লেভেলের স্বাধীনতা দিতে হবে এবং সেই ধরনের সংস্কারে আমাদের যেতে হবে। আশা করি নতুন সরকার সেই ধরনের পদক্ষেপ নেবে। এবার একটু আমরা অন্য খবর যাই। আমার দেশ যেটা করেছে, ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই।
মেয়াদ সীমায় গঙ্গা চুক্তি মেয়াদ ফুরাচ্ছে, নতুন কাঠামো না হলে পানির অনিশ্চয়তা বাড়বে, প্রবাহ কমলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের কৃষি, নৌপথ ও পরিবেশ, শুষ্ক মৌসুমে নির্ধারিত কিউসেক বাস্তবে সবসময় মেলে না। পানি শুধু সম্পদ নয়, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির বিষয়। মানে একটা সময় আছে সার্টেন টাইম, যে সময়টা আসার পর থেকে আমাদের এই ফারাক্কার সাথে, মানে ফারাক্কা বাদ দিয়ে আমাদের যে ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন, এখানে আমাদের যে রিপোর্টটা করছে আমি বুঝতে পেরেছি, সেটা হলো যে 1996 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গার যে 30 বছর মেয়াদী পানি বন্টন চুক্তি করা হয়েছিল, সেটা 2026 সালে সেটা শেষ হচ্ছে, অর্থাৎ চলতি বছরে শেষ হচ্ছে। একদম exactly। এখন এই জিনিসটা নবায়ন করার প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু এই ক্ষেত্রে দুই দেশের যে সম্পর্কের যে অবস্থাটা মানে অন্তর্বর্তী সরকারের সময় ছিল, সেখানে একটা অনিশ্চয়তা ছিল। সবাই আশা করেছে যে এই গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসার পরে সম্পর্কটা ইতিবাচক মোড় নেবে, এবং সেটা এই চুক্তিটা নবায়নের ক্ষেত্রে বড় ইতিবাচক হতে পারে। বিশেষ করে আপনি দেখেছেন যে বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করলেন, তার ফিউনারাল অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন, এবং বর্তমানের প্রধানমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করলেন, সেখানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি এসেছেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি আছে। তা এটা একটা ইঙ্গিত বহন করে যে দুই দেশের মধ্যে সম্পর্কের একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে, এবং সেই ইতিবাচক পরিবর্তনটা বাস্তবে কতটা কাজে লাগবে সেইটার একটা পরীক্ষা হলো এই গঙ্গা চুক্তির নবায়ন। এখানে সবচেয়ে ভয় ভীতি এবং কাজ করছে যে এক্ষেত্রে যদি রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ, এখানে বাধার সৃষ্টি করে কিনা। কারণ গঙ্গা চুক্তিটা যখন সই হয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন এই চুক্তি করার জন্য। কিন্তু তিস্তার চুক্তি যখন হয়, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে বাধা সৃষ্টি করেছেন, এবং এইবার আবার মমতা ব্যানার্জি আবার বাধা সৃষ্টি করেন কিনা গঙ্গার নবায়নে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা ঠিক যে গঙ্গা চুক্তি এটা বাংলাদেশের, কারণ এটা পানির সম্পদ, ওয়াটার রিসোর্সেস, এটা হলো শেয়ার্ড রিসোর্সেস, এটা কোনো একটা দেশের একক সম্পত্তি না, এটা উজানের হোক আর ভাটিতে হোক। আমরা ভাটিতে আসি বলে যে আমাদের, সুতরাং এটা দুই দেশের সম্পর্ক আগামী দিনে কতটা অগ্রসর হবে, ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা নির্ভর করবে এই চুক্তিটার কত তাড়াতাড়ি নবায়ন হবে। তো আমরা মনে করি 2026 সালে যখন চুক্তিটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে দ্রুত আলাপ আলোচনা শুরু করা দরকার। নতুন সরকার নিশ্চয়ই আশা করি এই ব্যাপারে উদ্যোগ নেবে, এবং ভারতেরও এই দুই দেশের সম্পর্কটাকে যে পরিমাণ খারাপ হয়েছে সেখান থেকে এনে একটা মূল ট্র্যাকে, কারণ একটা 4000 কিলোমিটার মতো অভিন্ন সীমান্ত, দুইটা প্রতিবেশী দেশ, এবং দুই দেশের মানুষের মধ্যে অভিন্ন সংস্কৃতি এবং জীবনাচার রয়েছে, একজন আরেক দেশে যায়, ব্যবসা বাণিজ্য আছে, আমাদের মধ্যে একটা মাল্টিপল রিলেশন। সেই ক্ষেত্রে এটা সবসময় বলা হয়েছিল যে শেখ হাসিনা সরকারের আমলে ওনারা শুধু পেয়েছেন, কিন্তু বাংলাদেশ কিছু পায় নাই। আশা করি এই সমস্ত কোনো কিছুই যে টেকে না, এটা হলো বড় প্রমাণ হলো যদি মিউচুয়াল ইন্টারেস্ট না ফিল করে, উভয় দেশের মানুষের মানে স্বার্থ যদি সমানভাবে রক্ষিত না হয়, তাহলে এই সমস্ত উন্নয়ন টেকসই হয় না, চুক্তিও টেকসই হয় না। তাইলে এটা টেকসই হয় নাই। শেখ হাসিনার সময় যেভাবে আমরা নিরাপত্তা সহযোগিতা করেছি উত্তর পূর্বাঞ্চলের সাথে, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমরা এমন কিছু ভারতকে দিয়েছি যেটা চিরকাল ভারত মনে রাখবে, কিন্তু সেটা কিন্তু টেকসই হয় নাই। যদি আমাদের দেশের উদ্বেগগুলিও যদি ভারতের থেকে উনি আদায় করতে পারতেন, বিশেষ করে ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে, এটা একটা আমার মানুষের যে বাঁচা মরার প্রশ্ন। যেমন তিস্তার ব্যাপারে উনি চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে আমরা সাকসেস পাই নাই। তো সেটা হলো যে রেজাল্ট ওরিয়েন্টেড কিছু, রেজাল্ট আমরা ওরকম দেখি নাই। তো আমরা আশা করবো যে গঙ্গা চুক্তি এই বছরের মধ্যে নবায়ন হবে, এবং এই ব্যাপারে আমাদের সরকার থেকে উদ্যোগ গ্রহণ করা, এবং ভারতও সেই ব্যাপারে ইতিবাচক সহযোগিতা করবে, মানে দ্বিপক্ষীয় সহযোগিতার স্বার্থে। শেষ দিকে আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করতে, সেটা হচ্ছে ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশের কি হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে 9 ফেব্রুয়ারি। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের উপর দেশটির পাল্টা শুল্কের হার 19%। 2 সপ্তাহ পার না হতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তা গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। রাইট, গতকালকে যে আমেরিকান যে কোর্ট থেকে এই যে শুল্ক আরোপ করছে ট্রাম্প, এটা অবৈধ বলে দিয়ে দিচ্ছে। সুতরাং এটা এখন ভাঙা করা হবে, এখন এটা সেটার আলোকে ট্রাম্পকে সেটার ব্যাখ্যা করতে হবে। পরিস্থিতি যেটা দাঁড়াবে সেটাতে আমার মনে হয় আমাদের দেশের জন্য এটা, বা বিশ্বের অন্যান্য দেশের জন্য এটা ভালোই হবে, ইতিবাচক ফল পড়তে হবে। কী হবে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, মানে আমরা ইতিবাচক ফলটাই আমরা আশা করব, আশা করি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।